একজন মহিলাকে সেক্সুয়ালি বডি টাচ, একটা থাপ্পড় আর একটি ছোটখাটো অপমান, এক সামান্য ঘটনা থেকে প্রতিশোধের নেশায় মৃত্যুর বন্যা বসিয়ে দেওয়ার মতো একটি ঘটনা। দুজন বন্ধু যারা টাকার বিনিময়ে ছোটখাটো ক্রাইম করে থাকে, তাদের মধ্যে একজন ছিল পাক্কা মেয়েখোর, যাকে আমরা সহজ ভাষায় বলি লুচ্চা। মার্কেটে একজন মহিলাকে সেক্সুয়ালি টাচ করে বসে। এতে মহিলাটির হাজবেন্ড প্রতিবাদ হিসাবে ওই দুজনকে অনেক টর্চার করে। ওখানে কি গল্প শেষ ভাবছেন? না, গল্প এখনো শেষ হয়নি, বরং রিভেঞ্জের নেশা কেবল শুরু। ওই দুইজন পুনরায় মহিলার বাসায় ঢুকে মহিলাটিকে রেপ করে চলে যায়। এরপর মুভিতে যা শুরু হয় বলার মতো না। মরণ হওয়ার কথা ছিল ওই রেপিস্টদের, আর মুভিতে কাদের মৃত্যু শুরু হয়, পুরায় মাথা ঘুরানোর মতো টুইস্ট। যাই হোক, শুধু এটুকুই বলবো, এটা একবারের জন্য হলেও মোস্ট ওয়াচ একটি ক্রাইম মুভি। তো চলুন আর কথা না বাড়িয়ে মুভির কাহিনী শুরু করি। মুভির শুরুতেই আমরা কেরালার বুকে অবস্থিত অন্যতম এক শহর হলো ত্রিশূর দেখা যায়। একজন ছেলে টায়ারের পাঞ্চার সারানোর জন্য একটা পাঞ্চারের দোকানে এসে উপস্থিত হয়। দোকানের মালিক তার দুজন কর্মচারী ডন এবং সিজুকে ডেকে টায়ারটা রিপেয়ার করে দিতে বলে। তখন ডন এবং সিজু বলে, আজ আমাদের ছুটির দিন, তা সত্ত্বেও আমরা ওভারটাইম কাজ করেছি। তাছাড়া সারা মাস গাদার মতো খেটে মাত্র 20,000 টাকা বেতনে আমাদের আর পোষাচ্ছে না, তাই আমরা এই কাজটা আর করব না। এটা বলেই তারা দুজন সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমাদের সুরেশ নামের এক ব্যক্তিকে দেখানো হয়। সুরেশের একটা জমি নিয়ে জসির সঙ্গে ঝামেলা চলছে। ঠিক ওই সময় সেখানে কুরুবেলা নামের একজন ব্যক্তি আসলে সুরেশ তাকে অনুরোধের সুরে বলে, ভাই, আমার এই জমিটার ব্যাপারে একটু গিরির সাথে কথা বলে দেখুন না। কুরুবেলা তাকে আশ্বাস দিয়ে বলে, তুমি চিন্তা করো না, গিরি আসুক, আমি ওর সঙ্গে কথা বলে দেখব। এদিকে ডনের গার্লফ্রেন্ড কবিতা তাকে বারবার ফোন করলেও সে ফোনটা রিসিভ করে না। এরপর সিন পুলিশ স্টেশনে চলে আসে। পুলিশ কমিশনার রঞ্জিত তার সমস্ত অফিসারদেরকে নিয়ে একটা মিটিং এ বসেছে। মিটিং এর প্রথমেই কমিশনার রঞ্জিত এসিপি কল্যাণীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলে, ইনি সদ্যমাত্র চাকরিতে জয়েন করেছে, আর আজ থেকে ইনি তোমাদেরকে লিড করবে। এরপর কমিশনার বলে, খবর পেয়েছি আমাদের ত্রিশূরে দিন দিন ক্রাইমের মাত্রা বেড়েই চলেছে, আর যারা যারা এই ক্রাইমের সাথে জড়িত তাদের মধ্যে বেশিরভাগ ছেলেই খুব অল্প বয়সী। কমিশনার একজন পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করে, বর্তমানে আমাদের ত্রিশূলে কতগুলো গ্যাং রয়েছে? ওই পুলিশ অফিসার জানায়, শহরে একটাই বড় গ্যাং রয়েছে, আর সেই গ্যাং এর মূল লিডার হলো গিরি এবং তার সঙ্গ দেয় দেবী নামের আরেক ব্যক্তি। আজ অব্দি যে সমস্ত পুলিশ অফিসাররা তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছে, তারা সবাইকে এখান থেকে ট্রান্সফার করে দিয়েছে। তখন কমিশনার রঞ্জিত সবাইকে বলে, আমরা পুলিশ এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। দ্রুত কোনো পদক্ষেপ না নিলে সাধারণ মানুষ আমাদের উপর থেকে ভরসা উঠে যাবে। অন্যদিকে দেখা যায় ডন এবং সিজু একটা ছাতা এবং পানির বোতল হাতে নিয়ে ফুটপাতে দাঁড়িয়ে কথা বলছিল। ঠিক এই সময় সুরেশ নামের ওই ব্যক্তিকে আসতে দেখে ডন তার কাছে এগিয়ে যায় এবং তাকে সাইডে নিয়ে বলে, ভাই, তোমার সঙ্গে একটা কথা আছে। জসি ভাইয়ের সঙ্গে তোমার জমি নিয়ে যে সমস্যাটা হচ্ছে সেটা তো নিজেদের মধ্যেই ঠিক করে নিতে পারো, তাই না? তখন সুরেশ তাকে ধমক দিয়ে বলে, ওটা আমার জমি, আমি কি করব না করব সেটা একান্তই আমার বিষয়, তুই বলার কে? এভাবেই যখন তাদের মধ্যে জমিটা নিয়ে তর্ক বিতর্ক চলছিল, ঠিক সেই সুযোগেই সিজু তাদের সামনে এসে ছাতাটা খুলে তাদেরকে ছাতার আড়াল করে দেয়, যাতে বাইরে থেকে কেউ তাদেরকে দেখতে না পায়। দেখা যায় ডন এই সুযোগটাকে কাজে লাগিয়ে একটা স্ক্রু ড্রাইভার সুরেশের গলার মধ্যে ঢুকিয়ে দেয় এবং তাকে টানতে টানতে একটা বন্ধ হয়ে যাওয়া এটিএম এর ভেতরে নিয়ে যায়। এরপর ডন ওই এটিএম এর ভেতরে জল দিয়ে ভালো করে তার স্ক্রু ড্রাইভার এবং হাতটাকে ধুয়ে ফেলে। তারপর তারা সেখান থেকে খুব স্বাভাবিকভাবেই বেরিয়ে আসে। একটা জামা কাপড়ের দোকানে ঢুকে সিন এখান থেকে গিরি এবং তার ওয়াইফ গড়ির কাছে শিফট হয়। তারা মূলত গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিল। ঠিক ওই মুহূর্তে গিরির কাছে একটা কল আসে। সে ফোনটা রিসিভ করলে জয়রাজ নামের এক ব্যক্তি তাকে জানায়, আমি আজকে একটি দোকানে উদ্বোধনী অনুষ্ঠানে এসেছি, আর এই উদ্বোধনী অনুষ্ঠানের কারণে কয়েকজন আর্টিস্টকেও হায়ার করতে হয়েছে। তবে দোকানের মালিক এখন ওই আর্টিস্টদের টাকা দিতে চাইছে না। আপনি যদি একটু আসতে পারতেন তাহলে খুব ভালো হতো। গিরি এটা শোনা মাত্রই ওই দোকানের ঠিকানা নিয়ে সেখানে পৌঁছে যায় এবং নিজে থেকে জয়রাজকে কিছু টাকা দিয়ে বলে, আর্টিস্টদের তাদের পেমেন্টটা দিয়ে দাও। এবং একই সাথে সে যাওয়ার আগে দোকানের মালিককে বলে, দোকানটা বন্ধ করার আগে আমার টাকাটা পাঠিয়ে দিবি। তখন দোকানের মালিক তাকে জিজ্ঞাসা করে, আপনি
আপনি কে? সাথে সাথেই গিরি তাকে একটা সজোরে চড় মেরে বলে, আমি কে সেটা বাইরে ভালো করে খোঁজ নিয়ে নিস। এরপর গিরি সেখান থেকে বেরিয়ে আসলে তার ভাই সাজিদ সেখানে এসে উপস্থিত হয়। আর ঠিক তখনই দেখা যায় দোকানের মালিক গিরির ব্যাপারে সবকিছু জানার পর সাথে সাথেই তার টাকাটা পাঠিয়ে দেয়। এরপর দেখা যায় ডন এবং সিজু জামা কাপড় চেঞ্জ করে পুনরায় ওই এটিএম এর সামনে দিয়ে যাচ্ছে। তবে তারা বুঝতে পারে খুনের ব্যাপারটা এখনো কেউ জানতে পারেনি। তবে ডন এবং সিজু এই ব্যাপারটা খুব একটা গুরুত্ব না দিয়ে একটা নির্জন জায়গাতে এসে তাদের ব্যবহার করা সেই ছাতা এবং জামা কাপড় এগুলোকে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়। অন্যদিকে দেখা যায় গিরিরা তাদের অফিসে পৌঁছে গেছে। আর সেখানে আমরা গুরুর বোন কীর্তি এবং তার স্বামী কুরুবিলাকে দেখতে পাই। আসলেও আজকে কীর্তির জন্মদিন। ঠিক এই মুহূর্তে তাদের অফিসে কল্যাণী চলে আসে। কল্যাণী আসলে গিরির জেঠুর মেয়ে। কল্যাণী তাদেরকে জানায়, আজ আমাদের ডিপার্টমেন্টে তোমাদেরকে নিয়ে আলোচনা হচ্ছিল। আর এই আলোচনা শেষে কমিশনার জানতে পারে আমি আসলে তোমার বোন। কল্যাণী তাদেরকে আরো জিজ্ঞাসা করে, আমাকে একটা কথা বলো তো, ওই কমিশনারের সঙ্গে তোমার সমস্যাটা কি? সাজি বলে, সেটা অনেক পুরনো কথা। গিরি এবং গৌরী যখন একে অপরকে ভালোবাসতো তখন ওই কমিশনার দুজনের মাঝে অনেক সমস্যার সৃষ্টি করছিল। এই কারণেই তাকে ট্রান্সফার করে দিয়েছিলাম। এর মধ্যে গৌরী বলে, আমার খুব খিদা পেয়েছে। তাই গিরি সবাইকে নিয়ে খাবার খেতে চলে যায়। এদিকে দেখা যায় ডন এবং সিজু পুনরায় সেই এটিএম এর সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আর তখনই তারা খেয়াল করে ওই এটিএম এর দরজার ফাঁক থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। তাই তারা চিৎকার করে সেখানে লোকজন জড়ো করে। এর মধ্যে একজন ব্যক্তি ওই এটিএম এর দরজাটা খুলে দেখে ভেতরে এক ব্যক্তির রক্ত মাখা ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে আছে। সাথে সাথে ব্যাপারটা পুলিশ স্টেশনে জানানো হয়। এটিএম এর সামনে এত লোক জমাট বাঁধতে দেখে কবিতাও সেখানে এগিয়ে আসে। আর কবিতাকে সেখানে আসতে দেখে ডন তাকে বলে, বডিটা প্রথমে আমি দেখেছি। এদিকে মার্ডারের খবর পাওয়া মাত্রই কল্যাণীও তার খাবার রেখে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে মার্ডারের খবর পেয়ে কমিশনার রঞ্জিত ওই লোকেশনে পৌঁছে গেছে। রঞ্জিত জানতে চায় প্রথম বডিটা কে দেখেছে। তখন ডন এবং সিজুর সঙ্গে আরো একজন ব্যক্তি হাত তোলে। এরই মধ্যে কল্যাণী সেখানে এসে উপস্থিত হলে কমিশনার রঞ্জিত পুরো ব্যাপারটা তাকে হ্যান্ডেল করতে বলে। সেখান থেকে চলে যায়। কল্যাণী ও এটিএম এ থাকা সিসিটিভির কথা জানতে চাইলে এক অফিসার তাকে জানায়, ম্যাডাম, এই এটিএমটা প্রায় 1.5 বছর যাবৎ বন্ধ রয়েছে। তাই এখানে কোনো সিসিটিভি ফুটেজ বা ক্যামেরা নেই। তবে আশেপাশে দোকানগুলোতে আছে কিনা তা আমি একটু খুঁটিয়ে দেখছি। অন্যদিকে আমাদের ডনকে দেখানো হয় সে কবিতার সঙ্গে রেস্টুরেন্টের টয়লেটে 19-20 করছে। তবে রেস্টুরেন্টে সেই সময় অনেক লোকজন চলে আসায় সিজু ডনকে সতর্ক করলে ডন দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। এরপরে পুলিশ স্টেশন থেকে ফোন করে তাদেরকে থানায় ডাকা হয়। তারা থানায় আসলে কমিশনার রঞ্জিত তাদেরকে তাদের সবার কাছ থেকে স্টেটমেন্ট নেয়। তবে এদের মধ্যে সেরকম কিছু সন্দেহজনক মনে না হওয়ার কারণে তাদেরকে যেতে বলা হয়। এরপর ডন এবং সিজু থানা থেকে বাইরে বের হলেই সুরেশকে মারার জন্য যেই ব্যক্তি কন্টাক্ট দিয়েছিল তার কল আসে। সে ডনকে জিজ্ঞাসা করে, টাকাটা নিয়ে আমি কোথায় আসব? ডন বলে, তুমি সুপার মার্কেটে চলে এসো। এদিকে গিরি কোনো একটা কাজে বাইরে এসেছিল। তখন ওই গৌরী তাকে কল করে জানতে চায় বিকালের প্রোগ্রামের জন্য কি কেনাকাটা করছে কিনা। গিরি তাকে বলে, আমার তো মনেই ছিল না। তুমি একটা কাজ করো, সুপার মার্কেটে চলে আসো। আমিও কাজ শেষে সেখানে চলে আসছি। এদিকে ডন এবং সিজু তখন সুপার মার্কেটের বাইরে বসে প্ল্যান করছিল কন্ট্রাক্টের 10 লাখ টাকা পাওয়ার পর তারা ওই টাকা দিয়ে কি করবে। ডন সিজুকে বলে, আমি একটা বাইক কিনবো। এর মধ্যে সেখানে গৌরী এসে উপস্থিত হয়। আর গৌরী গাড়ি থেকে নামা মাত্রই ডনের চোখ পড়ে গৌরীর উপর। ডন গৌরীর সৌন্দর্য দেখে তার দিক থেকে চোখ সরাতেই পারে না। এই কারণে ডন গৌরীর পিছু নিয়ে সুপার মার্কেটের ভেতরে প্রবেশ করে এবং তারপর সে গৌরীর কোমরে খারাপভাবে স্পর্শ করতে থাকে। আর সাথে সাথে গৌরী তাকে একটা সজোরে চড় মারে। এরপর গৌরী যখন রাগে সুপার মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছিল তখন ওই গিরি এসে তার হাত ধরে জানতে চায়, কি হলো, তুমি কেনাকাটা না করে চলে যাচ্ছ? গৌরী বলে, কেনাকাটা করার মতো ভালো লাগছে না, চলো বাড়ি ফিরে যাই। তবে ঠিক তখন ওই ডন আর তার বন্ধু সিজু সেখানে আবারও আসলে গৌরী তাদের দিকে ঘৃণার চোখে তাকালে গিরি বুঝতে পারে এই দুজন নিশ্চয়ই গৌরীর সঙ্গে কিছু উল্টাপাল্টা করেছে। তাই গিরি রাগের চোটে ডন এবং সিজুকে সেখানে অনেক মারধর করে। তারপর সে গৌরীকে নিয়ে সেখান থেকে চলে যায়। সিন চলে আসে গিরির বোনের জন্মদিনের অনুষ্ঠানে। তারা সবাই মিলে অনেক আনন্দের সঙ্গে জন্মদিনটা সেলিব্রেট করে। সকাল হওয়ার সাথে সাথে সিন চলে আসে সুরেশের শেষ কৃত্যে। সুরেশরা মূলত 2 ভাই। সুরেশ এখনো বিয়ে করেনি, তবে তার বড় ভাইয়ের 2টো ছেলে রয়েছে। তবে সবাই ধারণা করে জোচির সঙ্গে তার যে প্রপার্টি নিয়ে ঝামেলা চলছিল সেই কারণে কেউ হয়তো সুরেশকে খুন করেছে। এর মধ্যে গিরিরা সবাই একসাথে সুরেশের বডিটা দেখতে আসে। তবে ফেরার সময় দেবী যোশীকে ডেকে তাদের গাড়িতে তুলে নেয়। এরপর দেবী যোশীকে জিজ্ঞাসা করে, সবাই বলছে সম্পত্তির জন্য তুমি নাকি সুরেশকে মেরেছ। তখন যোশী তাকে বলে, ভাই আমি মারিনি, আমার
সঙ্গে শুধুমাত্র ওই জমি নিয়েই একটা ডিল হয়েছিল। দেবী তখন তাকে ধমক দিয়ে বলে, ওই জমিটার কথা তুমি ভুলে যাও, আর তাছাড়া যদি এই খুনের সঙ্গে তোমার কোনো সম্পর্ক খুঁজে পাই তাহলে বাকিটা তোমার সঙ্গে কি হবে তুমি ভালোভাবেই জানো। এরপর তারা যোশীকে ওই পথের মাঝেই নামিয়ে দিয়ে চলে যায়। অন্যদিকে ডন এবং সিজু গিরির হাতে মার খেয়ে হসপিটালে ভর্তি হয়ে বসে আছে। আর এর কিছুক্ষণ পরে সুরেশের বড় ভাইয়ের দুই ছেলে তাদের সঙ্গে দেখা করার জন্য হসপিটালে চলে আসে। আর এখানে আমরা জানতে পারি সম্পত্তির লোভে যোশীর সঙ্গে হাত মিলিয়ে ওরা দুই ভাই প্ল্যান করে সুরেশকে খুন করেছে। আর এই খুন করার জন্য তারা ডন এবং সিজুর সঙ্গে যে 10 লাখ টাকার কন্ট্যাক্ট করেছিল সেই টাকাটা দেওয়ার জন্য তারা হসপিটালে এসেছে। এরপর তারা টাকা দিয়ে সেখান থেকে চলে গেলে ডন সিজুকে বলে, আমি গিরি ভাই এবং তার স্ত্রীর মুখটা বলতে পারছি না। সিজু বলে, আমিও পাচ্ছি না। তারা ঠিক করে গিরির কাছ থেকে প্রতিশোধ নিয়েই ছাড়বে। তাই তারা হসপিটাল থেকে বেরিয়ে গিরির বাড়ির সামনে চলে আসে এবং বাইক নিয়ে চারদিকটা ভালোভাবে ঘুরে দেখতে থাকে। তবে গিরি তখন বাড়িতে ছিল না, অর্থাৎ বাড়িতে রয়েছে গৌরী এবং একজন কাজের মহিলা। ডন এবং সিজু ব্যাপারটা বুঝতে পারা মাত্রই লুকিয়ে ঘরের ভেতর ঢুকে আর বাড়ির কাজের মহিলাটাকে একটা রুমের ভেতরে বন্ধ করে দেয়। গৌরী কাজের মহিলার গলার আওয়াজ পেয়ে বাইরে বেরোলে ডন এবং সিজুকে দেখতে পায়। তার আর বুঝতে বাকি থাকে না এই দুই শয়তান কি কারণে তার বাড়িতে এসেছে। তাই সে দ্রুত রুমের ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করার চেষ্টা করে। তবে তার আগেই ডন এবং সিজু দরজা ঠেলে রুমের ভেতরে ঢুকে যায়। এরপর তারা গৌরীকে খাটের সঙ্গে শক্ত করে বেঁধে ফেলে এবং তার শরীর থেকে ধীরে ধীরে শাড়ি এবং ব্লাউজ খুলে তাকে নগ্ন করে ভিডিও তৈরি করতে থাকে। গৌরী পাগলের মতো চিৎকার করতে শুরু করে, কিন্তু তা সত্ত্বেও ওই মানুষরূপী শয়তান দুটো তাকে রেহাই দেয় না। এরপর তারা গৌরীর মৃতপ্রায় দেহটাকে সেখানে ফেলে রেখে চলে যায়। এই ঘটনার খবর পাওয়া মাত্রই গিরি দ্রুত বাড়ি ফিরে আসে। এরপর গিরি গৌরীর কাছে যায় এবং তার এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে। এই সময় গিরির মা গিরিকে বলে, আমি জানি না তুই কি ভাবছিস, কিন্তু ওই দুই শয়তানকে যদি তুই হাতে পাস তাহলে টুকরো টুকরো করে কেটে ফেলবি। আর তখন থেকে গিরির প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে ওঠে। সিসিটিভি ফুটেজ চেক করে ডন এবং সিজুর ছবি পাওয়া গেলে গিরি সেই ছবিটাকে দেবীকে দিয়ে বলে, এই ছবিটা তো সমস্ত লোকদেরকে পাঠিয়ে দে, যত দ্রুত সম্ভব এই দুই শয়তানকে ধরতে হবে। আর গিরির কথা মতোই দেবী তার সমস্ত লোকদেরকে ছবি পাঠিয়ে দেয়। একই সঙ্গে দেবী তার লোকজনকে বলে এই ঘটনা কোনোভাবেই যেন বাইরে না যায়। ঠিক এই সময় কল্যাণীও সেখানে এসে উপস্থিত হয়। সে গিরিকে বলে, আমরা কি আইনের নিয়মে চলতে পারি না? কিন্তু গিরি তাকে বলে, এইসব নিয়ে তুই চিন্তা করিস না, আমি ব্যাপারটা সামনে নেব। এইদিকে দেখা যায় ত্রিশূরে দেবীর আন্ডারে যারা যারা কাজ করে তারা সবাই ডন এবং সিজুকে তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে। অন্যদিকে পুলিশ কমিশনার রঞ্জিত গিরির বোন কল্যাণীকে ডেকে বোঝায়, তুমি তো একজন পুলিশ, তোমার দাদাকে বোঝাও, কোনোভাবেই সে যেন আইন হাতে তুলে না নেয়। এই সব শোনার পর কল্যাণী সেখান থেকে চলে গেলে একজন অফিসার কমিশনার রঞ্জিতকে বলে, স্যার আমরা চাইলেও গিরির আগে কোনো মতেই ওই দুজনকে ধরতে পারবো না, কারণ এই শহরে গিরির অধীনে কর্মরত 400 জনেরও বেশি লোক আছে। এই সময় একজন পুলিশ অফিসার দেবীকে ফোন করে জানায়, আমরা তদন্ত করে জানতে পেরেছি শহরে এদের দুজনের তেমন কোনো বন্ধু নেই, তবে এরা পল নামের এক ব্যক্তির গ্যারেজে কাজ করত। আর হ্যাঁ, সেদিন এটিএম এ যে মার্ডারটা হয়েছিল তার পেছনেও এরা দুজনই জড়িত। এরপর দেবীর লোক ওই গ্যারেজের মালিক পলকে ধরে আনলে পল তাদেরকে ডন এবং সিজু সম্পর্কে সমস্ত তথ্য দেয়। এরপর দেবীর লোকজন তাদেরকে ধরার জন্য ডনের বাবা এবং গার্লফ্রেন্ড কবিতাকে কিডন্যাপ করে আনে। তারপর দেবী ডনকে ফোন করে বলে, ভালোভাবে আমাদের হাতে ধরা দে, না হলে তোর বাবাকে আমরা মেরে ফেলবো। তবে এটা শোনার পরেও ডন তাকে কিছু না বলে ফোনটা কেটে দেয়, অর্থাৎ মনে মনে সে আবারও কিছু একটা বড় প্ল্যান করছে। এদিকে দেখা যায় রাতের বেলায় সাজি, কুরুবিলা দেবী এবং তার স্ত্রী জয়া একটা অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। তবে ঠিক সেই সময় গৌরী জয়াকে ফোন করে দেখা করতে বলে। জয়া সেখান থেকে উঠে চলে যায়। এরপর সাজি এবং কুরুবিল্লা কোনো একটা কাজের জন্য সেখান থেকে উঠে চলে যায়। রয়ে যায় দেবী একা। কিছুক্ষণ পরেই সে প্রচুর পরিমাণে মদ্যপান করে বাড়ি ফিরে ঘুমিয়ে যায়। আর এই সুযোগে ডন এবং সিজু লুকিয়ে দেবীর ঘরে ঢুকে তাকে খাটের সঙ্গে বেঁধে ফেলে। এরপর তারা চর মেরে দেবীকে ঘুম থেকে তোলে এবং বলে, তোর সমস্যা আমার সঙ্গে, ফ্যামিলিকে মাঝখানে আনা ঠিক হয়নি। এটা বলে সে দেবীর বাড়ির ডয়ার থেকে পাওয়া একটা গান দিয়ে তাকে গুলি করে মেরে ফেলে। দেবীর হত্যার খবর শুনে পুলিশ সহ শহরের প্রায় অর্ধেক লোক তার বাড়ির সামনে এসে জমা হয়। গিরিও খবরটা পাওয়া মাত্র সেখানে এসে দেখে জয়া দেবী
গিরির রক্তাক্ত দেহটাকে জড়িয়ে ধরে কাঁদছে। নিজের সবচেয়ে কাছের বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যু গিরিকে ভেতর থেকে ভেঙে দেয়। তাই সেই গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তবে যাওয়ার পথে হঠাৎ করে একটা গুলি এসে তার গাড়িতে লাগে। গিরি ব্যাপারটা বোঝার জন্য গাড়ি থেকে নামতেই একটা গুলি এসে তার কাঁধে লাগে। সাথে সাথে সে কোনো রকমের গাড়ির সামনে গিয়ে লুকিয়ে পড়ে। এরপর সে তার ক্ষতস্থানে একটা গামছা জড়িয়ে নিজের কাছে থাকা বন্দুকটাকে রিলোড করে নেয় এবং সিজুর উপর তাক করে গুলি চালায়। তাই তারা ভয়ে সেখান থেকে বাইক নিয়ে পালাতে শুরু করে। তবে গিরিও এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে পুনরায় গাড়িতে উঠে তাদেরকে ফলো করতে শুরু করে এবং এভাবে বেশ কিছুক্ষণ ফলো করার পর একটা পর্যায়ে তাদের গাড়িতে গিয়ে ধাক্কা মারার পর ডন এবং সিজু বাইক থেকে ছিটকে নদীতে পড়ে যায়। পরের দিন সকালে সেখানে পুলিশ এসে তল্লাশি করলেও কারোর বডি খুঁজে পাওয়া যায় না। তাই সবাই মনে করে হয়তো তাদের বডিগুলো নদীর স্রোতে তলিয়ে গেছে। এরপর বেশ কিছুদিন পেরিয়ে যায়। ডন এবং সিজুর কোনো পাত্তা পাওয়া যায় না। তাই সবাই এটা মেনে নেয় যে তারা দুজন মারা গেছে। তবে গিরির সেটা বিশ্বাস হয় না। তাই সে তার বোনের স্বামী কুরুবিল্লাকে দিয়ে ডনের এক প্রতিবেশীকে টাকা পাঠায়, যাতে ডন বাড়ি ফিরলে তারা গিরিকে ফোন করে জানায়। তবে টাকা দিয়ে ফেরার পথে হঠাৎ করেই তার সামনে ডন এবং সিজু চলে আসে। তারা দুজন মিলে কুরুবিল্লাকে স্ক্রু ড্রাইভার দিয়ে খুব বাজেভাবে আহত করে এবং সবশেষে গিরিকে ফোন করে জানায়, কি ভেবেছিলি আমরা মারা গেছি? এখন তোর যদি ক্ষমতা থাকে তাহলে কুরুবিল্লাকে বাঁচিয়ে দেখা। এটা শোনা মাত্রই গিরি দ্রুত গাড়ি নিয়ে সেখানে এসে উপস্থিত হয় আর কুরুবিল্লার ক্ষত বিক্ষত দেহটাকে উদ্ধার করে কোনো রকমে হসপিটালে নিয়ে যায়। ভাগ্য ভালো থাকায় কুরুবিল্লা এই যাত্রায় বেঁচে যায়। দেখা যায় কুরুবিল্লার এমন অবস্থা হওয়ার কারণে গিরির পুরো ফ্যামিলি এসে সে সেখানে জড়ো হয়েছে। গিরির মা তখন বলে, তুই চিন্তা করিস না, সবাইকে নিয়ে বাড়ি যা, আমি আজ রাতে এখানে থাকবো। এরপর গিরির পুরো ফ্যামিলিকে নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলে গিরির মা কেবিনে যাওয়ার জন্য লিফটে ওঠে আর দেখা যায় সেই লিফটের ভেতরে ডন এবং সিজু আগে থেকেই বুরকা পরে দাঁড়িয়েছিল। তারা গিরির মাকে ছুরি দিয়ে খুব খারাপভাবে আহত করে। সাথে সাথে হসপিটাল থেকে ফোন করে গিরিকে খবরটা জানানো হয়। গিরি দ্রুত গাড়ি ঘুরিয়ে হসপিটালে যায় এবং সেখানে গিয়ে সে জানতে পারে ডন এবং সিজু তার মাকে আহত করার পর স্বেচ্ছায় পুলিশের হাতে ধরা দিয়েছে। যা শুনে তার মাথা আরো গরম হয়ে যায়। তবে সে এটা ভেবে কিছুটা শান্তি পায়, তার মা এখন সুস্থ। এরপর গিরি তার গাড়ি নিয়ে দ্রুত থানায় আসে এবং লকআপের ভেতরে ডন এবং সিজুকে দেখতে পায়। পুলিশ গিরিকে বলে, আপনি চিন্তা করবেন না, কালকে ওদেরকে কোর্টে তোলা হবে আর ওদের উপরে এত কেস ঢুকেছে যে ওরা সারা জীবনেও জেল থেকে বেরোতে পারবে না। তবে গিরির মাথা অন্য কিছুই প্ল্যান চলছিল, তাই সে তাদেরকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। সিন চলে যায় পরবর্তী সিনে। ডন এবং সিজুকে কোর্টে আনা হয়েছে, চারদিকে শত শত লোক। তবে ডন এবং সিজুকে দেখলে বোঝা যায় তাদের মনের সামান্যতম কোনো ভয় নেই। তারা মাথা উঁচু করে ঠোঁটে একটা স্মাইল দিয়ে সামনের দিকে এগোতে থাকে। তবে আচমকায় দুটো গুলি এসে তাদের কাঁধে লাগে। গুলির আওয়াজ পেয়ে সমস্ত মানুষ এদিক ওদিক দৌড়াতে শুরু করে। পুলিশ কোনো রকমে ডন এবং সিজুকে জিপে তুলে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে ওদের শরীর থেকে গুলিটা বের করলে তারা বেশ কিছুটা সুস্থ হয়ে ওঠে। ওই সময় হঠাৎ করে হসপিটালের বাইরে গিরির লোকেরা ঝামেলা শুরু করে এবং দেখতে দেখতে সেই ঝামেলাটা এতটাই ভয়ানক পর্যায়ে পৌঁছে যায় যে কমিশনার না চাইতেও তার সমস্ত পুলিশকে ঝামেলা মেটানোর জন্য ওই জায়গাতে পাঠায়। আবার ঠিক ওই সময় একটা অ্যাম্বুলেন্স দ্রুত গতিতে এসে গাড়ির উপরে ধাক্কা মেরে উল্টে যায়। কমিশনার রঞ্জিতের ব্যাপারটা কিছুটা সন্দেহজনক মনে হয়, তাই সে দ্রুত ডন এবং সিজুর কেবিনের দিকে ছুটে যায়। তবে সেখানে গিয়ে দেখে গিরি তাদেরকে দেয়াল ভেঙে সেখান থেকে নিয়ে গেছে। তাই পুলিশ চারদিকে গিরিকে খুঁজতে শুরু করে। এই দিকে দেখা যায় গিরি ডন এবং সিজুকে শহর থেকে বেশ কিছুটা দূরে একটা বন্ধ হয়ে যাওয়া কারখানাতে এনেছে এবং তারপর একটা হাতুড়ি এবং স্ক্রুড্রাইভার এনে তাদের দুজনের দিকে এগিয়ে দেয়। এরপর শুরু হয় তাদের তিনজনের মধ্যে তুমুল লড়াই। তবে গিরির সঙ্গে তারা কোনোভাবে পেরে উঠছিল না। গিরি তাদেরকে মারতে মারতে তাদের পুরো শরীরটাকে রক্তাক্ত করে ফেলে। এরপর তাদের দুজনের হাতে দড়ি বেঁধে ঝুলিয়ে রাখে। তবে এত কিছুর পরও তারা গিরিকে দেখে হাসতে থাকে এবং একে অপরের দিকে তাকিয়ে বলতে থাকে, আমি তো ভেবেছিলাম গিরি ভাই আমাদেরকে অনেক খারাপ ভাবে মারবে, তবে এ তো দেখছি আমাদেরকে কেবলমাত্র হাত বেঁধে ঝুলিয়ে রেখেছে। আর এটা বলা মাত্রই সিজুর শরীরটা ব্লাস্ট হয়ে যায়। তার পুরো শরীরটা টুকরো টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। আর এই দৃশ্যটা দেখার পরে ডনের আত্মা কেঁপে উঠে। সেই গিরির কাছে নিজের প্রাণ ভিক্ষা চায়। তবে দেখতে দেখতে তার বডিটাও ব্লাস্ট করে টুকরো টুকরো হয়ে যায়। এরপর গিরি গাড়িতে উঠে বসলে আমরা গাড়ির ভিতরে জয়াকে দেখতে পাই। আসলে সে এসেছিল তার স্বামীর খুনিদের শেষ পরিণতি দেখতে। আর এর সাথে এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এমনই সব অসাধারণ মুভির এক্সপ্লেনেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।